This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীদের উড়িয়ে দিয়ে উপনির্বাচনে ছক্কা হাঁকানো আর তার ৪৮ ঘন্টার মধ্যে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। এগিয়ে আসছে ২৬-এর মহাযুদ্ধ। কোন দলের কোন ঘুঁটি একতরফা জিতে সংগঠনে কি ঝাঁকুনি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ২৬-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিতে রদবদল হবে। যেভাবে পদ্ম শিবিরের নেতারা শুভেন্দুর হয়ে সওয়াল করছেন তাতে তো সেই ইঙ্গিতই মিলছে। ৬ আসনে ধুয়ে মুছে সাফ। এবার বামেদের কোন কৌশল? একলা চলনীতি নাকি কার হাত ধরবে হাত? উত্তর খুঁজবো আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল টার্গেট ২৬। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। দেখুন, আরজিকর আবহে শাসকের পরীক্ষা ছিল এই ৬ আসনে। সেখানে বিরোধীদের একেবারে দুর্মুষ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক। সেখানে কি নিয়ে আলোচনা হলো? রদবদল কি আসন্ন? এই নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। এই মুহূর্তে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি একবার কথা বলি। সৌরভ, আজকের বৈঠকে কি হলো জানতে পারছো কিছু? একেবারেই খুব সংক্ষেপে মঞ্জিরা তোমার মাধ্যমে TV9 বাংলার দর্শকদের জানাবো একেবারে খুব সংক্ষেপে 3টি পয়েন্ট। আজকের এই কর্মসমিতির বৈঠকে যারা এলেন তাদের বেশিরভাগ নেতা, ২-১জনকে বাদ দিলে বেশিরভাগ নেতা তৃণমূল কংগ্রেসের আদি গোষ্ঠীর নেতা বলে পরিচিত। এমনকি এই জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন যে সংযোজিত হতে যাচ্ছেন যে ৫ জন নেতা, বিমান বন্দ্যোপাধ্যায়, মানস রঞ্জন ভূঁইয়া সহ বিভিন্ন নাম রয়েছে তাতে, তাদেরও কিন্তু বেশিরভাগের রাজনীতিতে পরিচয় যে তারা তৃণমূল কংগ্রেসের আদি গোষ্ঠীর নেতা বলেই কিন্তু তারা পরিচিত। জেলায় জেলায় কর্মসূচি করবে তৃণমূল, সেখানে তৃণমূল কংগ্রেসের ইতিহাসকে মনে করিয়ে দেবে নতুন প্রজন্মকে, নতুনভাবে মানুষের কাছে। এবং কারা কি বিষয়ে বলবেন দলে সেটাও ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও এই বার্তাটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে ২০২৬-এর আগে আবারও দলের রাশ শক্ত হাতে ধরছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এক লাইনে যদি বলি যে তাহলে আজকের বৈঠকের পর অন্তত বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের আদি গোষ্ঠীকেই আরেকটু গুরুত্ব দেওয়া হলো। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন এই বৈঠকের পর শুনুন। আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসূচি। বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। যে কথা আপনাদের বলছিলাম যে বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এই কমিটিতে জায়গা পেয়েছেন তথাকথিত প্রবীণ নেতারাই। সেক্ষেত্রে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা শুনুন। যে দলের সেভাবে কোনো সাংগঠনিক কাঠামো নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সবকিছু নির্ধারিত হবে, সেইখানে এই দ্বন্দ্বগুলো মেটানোর একটা দায় মুখ্যমন্ত্রীই থেকে যায়। ফলে কর্মসমিতির বৈঠকে নিশ্চয়ই সেটা সবচেয়ে গুরুত্ব পাবে। ২৬-এর তৃণমূলের যে গোষ্ঠী রাজনীতি, তার আগে দলের ভরকেন্দ্র কোনখানে থাকবে, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই আলোচনা তৃণমূলের মধ্যে ক্রমাগত চলবে। এই দ্বন্দ্বটাই কিন্তু তৃণমূলের রাজনীতির একটা গতিময়তা, ফলে সেটা চলতেই থাকবে। ২১-এর বিধানসভা ভোটের পর থেকে দেখা যাচ্ছে ধরলে যে কটা নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল আসন জিতছে আর বিরোধীদের অবস্থা আরও খারাপ হচ্ছে। সামনে ২০২৬ বিধানসভা ভোট হতে ১ বছরের একটু বেশি সময় বাকি রয়েছে। আর এই প্রেক্ষাপটে বিজেপির অন্দরের সভাপতি বদলের দাবি উঠতে শুরু করে দিয়েছে। শুভেন্দুকে বঙ্গ বিজেপির নাবিক হিসেবে দেখতে চান প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়। এক ধাপ এগিয়ে শুভেন্দুর হয়ে জোরালো সওয়াল করছেন অর্জুন সিং। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। ছিলেন বলছি এই কারণে যে বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবেন। বিরোধী নেতৃত্ব হিসাবে যদি বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে তার নামে শুভেন্দু অধিকারীকে। যে শুভেন্দু তার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, ২০২৬-এ দল রিটার্ন গিফট পাবে। ২০২৬ বাংলায় বিজেপি ক্ষমতা আসবে।
19 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের সভাপতিত্বে বাংলায় সব থেকে বড় ফল মানে ভালো ফল করেছিল বিজেপি। 42টা লোকসভার মধ্যে 19টা জিতে তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছিল পদ্মশিবির। শুরু হয়েছিল পালা বদলের স্বপ্ন। ভোটের পর দিলীপকে আরও এক দফার জন্য সভাপতি করা হয়, কিন্তু 21-এর মহাযুদ্ধে 77-এ আটকে যাওয়ার পর সরানো হয় দিলীপ ঘোষকে। 21শে সেপ্টেম্বরের সেই দিলীপের জায়গায় বিজেপি রাজ্য সভাপতি পদে আনা হয় সুকান্ত মজুমদারকে। আর সেই সময় তিনি প্রথমবারের সাংসদও। সুকান্তর সভাপতিত্বে 24-এর লোকসভা ভোটে 12 আসনে থামতে হয় বিজেপিকে। আর বিধানসভা ভোটের পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক কিন্তু যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি সুকান্তর জামানায় একটার পর একটা উপনির্বাচনে নিজেদের আসন হারাতে থাকে বিজেপি, মানে বিজেপি বিধায়ক কমতে থাকে। 14 উপভোটের পর বাংলার ভোটের পাটিগণিতে কে কোথায় দাঁড়িয়ে একবার দেখা যাক। দেখাই আপনাদের, দেখুন ভোটের পাটিগণিতটা ঠিক কিরকম বিগলে বোঝানোর চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস দিয়ে অবশ্যই শুরু করি। 2021-এর বিধানসভা ভোট 213 প্লাস 2, আর এবারে 6 আসনে যখন উপনির্বাচন হলো তারপর তৃণমূল কংগ্রেস গিয়ে দাঁড়ালো 221 প্লাস 6। ওদিকে বিজেপি 2021-এর বিধানসভা ভোটে 77 ছিল তাদের দখলে, এবং এবার আরো 11টা কমে গেল, হলো 66। আইএসএফ এর ছিল হচ্ছে একটা, আর এবার এখনো একটাই রয়েছে, এবং নির্দলের ক্ষেত্রে 1, আর নির্দলের ক্ষেত্রে 6 আসনে যে উপনির্বাচন হলো তাতে হচ্ছে একেবারে 0। এবং এক্ষেত্রে মুকুল রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, সুমন কাঞ্জিলাল, বাইরন বিশ্বাস এবং নির্দল বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া, অর্থাৎ যে কথাটা বারবার বলছিলাম যে একের পর এক হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। উপনির্বাচনে বিরোধীদের অবস্থা একেবারেই খারাপ, একের পর এক বিধায়ক কমছে পদ্মশিবিরের। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় বসে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে এসে রাজ্য সভাপতি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কে? অগ্নিমিত্রা পাল। সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। অগ্নিমিত্রা পাল তার মানে আপোষহীন রাজ্য সভাপতি চাইছেন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তাই তো ইঙ্গিত দিচ্ছেন। তবে কি নেতৃত্বের একাংশ আপোষ করে চলতো? সতীর্থদের এমন ইঙ্গিতে রাজ্য সভাপতি সুকান্তরও কি ধৈর্য কমছে? রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না, কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজায়। বঙ্গ বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা বেশ কয়েক মাস ধরে চলছে, আর তা নতুন করে আবার মাথাচাড়া দিয়েছে উপনির্বাচনে 6-0 বিজেপি পর্যুদস্ত হওয়ার পর। কেউ কেউ শুভেন্দু অধিকারীকে সভাপতি চাইছেন, আর তারই মধ্যে অগ্নিমিত্রা পাল তিনি আপোষহীন সভাপতির কথা বলছেন, আর তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা চলছে। তবে কি আপোষ করে চলছে বঙ্গ বিজেপি? তা না হলে হঠাৎ করে এভাবে আপোষহীনতার কথা কেন অগ্নিমিত্রা পাল বলছেন? আর তারই মাঝে যারা এসব বলছেন তাদের অনেককে সাউন্ড বক্স বলে কটাক্ষও করতে ছাড়লেন না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে এটাও স্পষ্ট করলেন অন্যান্যদের মতোই যে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আর সুকান্তর যিনি উত্তরসূরি, যার জামানায় বিজেপি সব থেকে বড় সাফল্য পেয়েছে, সেই দিলীপ ঘোষ তো কোনো পদাধিকারী নন, একজন সাধারণ নেতা। তিনিও 19-এর কথা মনে করিয়ে দিচ্ছেন, বুঝছেন না? এই করতে বলে যে লড়েছি, আজ পার্টির সংগঠন করছি, আমি পার্টির কর্মী হিসাবে। সব ইচ্ছা মতো হবে, আমার ইচ্ছা রুচি মতো হবে এরকম হয় না পার্টিতে। পার্টি তার সুবিধা মতো করে, তারপরে ভুল ঠিক হয়, সবার জন্য পার্টি ভাবে। ঘোষ বুঝতে পারছেন যে দলটা যেভাবে চলছে তাতে ভরাডুবি হবে, ফলে তিনি তার অনুভূতির কথা বলেছেন। আমরাও বলছি জাস্টিস ফর দিলীপ ঘোষ। ঠিকই তো, সুকান্তর পূর্বসূরি যখন দিলীপ ঘোষ একথা 19-এর কথা মনে করিয়ে দিচ্ছেন, তখন সুযোগ পেয়ে জাস্টিস ফর দিলীপ ঘোষ স্লোগানও তুলে দিয়েছেন কুণাল ঘোষ। আর বিজেপি বাদে একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি তো বিজেপির মধ্যে লড়াকু শুভেন্দুকেই আবার খুঁজে পাচ্ছেন।
প্রধান বিরোধী দল আর আজকে পারফরমেন্স দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে 2-4 জন বিধায়ক ছাড়া আর দেখুন খুঁজে পাচ্ছেন তাদেরকে। প্রধান বিরোধী দল যেটা দরকার সেটা হচ্ছে কোথায়? বেশ কয়েকজনকে দেখছি বিরোধী হিসাবে, তাদের পারফরমেন্স ছাড়া খুঁজেই পাচ্ছেন না। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এই ধরনের আরো অনেক নেতা তারা একসঙ্গে যদি কাজ করেন, সুকান্ত বাবু, সবাই মিলে কাজ করলে বিজেপিকে আবার লড়াই ফেরার একটা জায়গায় তারা আসতে পারে। কিন্তু এই মুহূর্তে তাদের দলের মধ্যে যে খুব বেশি যোগাযোগ একে অপরের সঙ্গে নেই, তারা যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারছেন না, এই বিষয়টিও পরিষ্কার। ফলে তারাও তাদের মতন করে চেষ্টা করবেন। দেখুন, উপনির্বাচনে বিজেপির ভরাডুবি আর বামেদের অবস্থা তো আরো খারাপ। দ্রোহকালে ভোট হলো, আরজিকর আবহে নাগরিক আন্দোলন হলো, বামেদের সঙ্গে থাকা হলো, তারপরও কলকাতা লাগোয়া নৈহাটিতে দাগই কাটতে পারলো না বামেরা। আর উত্তরের মাদারিহাটে যাদের 2016 পর্যন্ত বিধায়ক ছিল সেখানেও অপ্রাসঙ্গিক হয়ে গেল তারা। আর বাকি 4 কেন্দ্র সামান্য লড়াই দিতে তারা ব্যর্থ, সর্বত্র তারা তৃতীয়। একমাত্র হারোয়ায় বামেদের সঙ্গে জোট করে আইএসএফ দ্বিতীয় হয়েছে। তার ফলশ্রুতি 6 আসনের জামানত খুইয়ে ফেলা। এক ঝলকে দেখেনি সদ্য শেষ হওয়া হাফ ডজন বামেদের মার্কশিট। দেখাই আপনাদের বিগওয়ালে। দেখুন, মেদিনীপুরের ক্ষেত্রে দল সিপিআই ভোট শতাংশ হচ্ছে এক্ষেত্রে 5.52%। তালডাংরা, বাঁকুড়া তালডাংরায় সিপিএম এর ভোট শতাংশ 10.23%। নৈহাটি, সোদপুরের খুব কাছে যেখানে তিলোত্তমার বাড়ি ছিল, সেই নৈহাটিতে সিপিআইএমএল 6.07% হচ্ছে তাদের ভোট শতাংশ। হারোয়া আইএসএফ 12.53% তাদের দখলে। পাশাপাশি সিতাইয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক 1.52% হচ্ছে তাদের ভোট পার্সেন্টেজ। এবং মাদারিহাটে আরএসপি 2.33% হচ্ছে তাদের ভোটের শতাংশ। তাহলেই ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা। জোট করেও ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে ভোট ব্যাংক তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলনে বামেরা নামলেও তা কিন্তু ভোটের বাক্সে কোনো রিফ্লেকশন হয়নি, হেলেনি। কখনো কংগ্রেসের সঙ্গে জোট, কখনো লিবারেশনকে সঙ্গে নেওয়া, বামেদের এই কৌশল নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে যেখানে শক্তিশালী সেখানেই তাকে দাঁড়াতে হবে। ফলে তাদের যে আসন সমঝোতাগুলো যদি ছেলে খেলার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কংগ্রেস বামপন্থী বা কংগ্রেস সিপিআইএম জোট বা আইএসএফ যদি জোট করেন, সেই জায়গাগুলি খুব পরিষ্কারভাবে করতে হবে এবং এগুলিকে ভোটে জেতার জায়গায় গিয়ে করতে হবে। জোটের জন্য জোট নয়, তারা যে কি চাইছেন আগামী দিনে সেটাও পরিষ্কার করতে হবে। উপনির্বাচনে হারোয়া আইএসএফকে ছেড়েছিল বামেরা। সিপিএম এর প্রথম সারির নেতারা ভাইজানের দলের প্রার্থীর জন্য প্রচারে গিয়েছিলেন, কিন্তু বামেদের লড়া 5টি আসনে নওশাদকে কিন্তু প্রচারে একেবারেই দেখা যায়নি। রেজাল্ট আউটের পর সেই নওশাদ বামেদের নিয়ে রীতিমতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, বুঝিয়ে দিলেন যে সমালোচনা করার আগে নিজেদের দিকে আর দেখুক বামেরা। সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে যে আরজিকর নিয়ে শিক্ষা হলো না, এ নিয়ে শিক্ষা হলো না, ও নিয়ে শিক্ষা হলো না বলে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব আরও বেশি বেশি পার্টি ক্লাস করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে সজাগ করুন, তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন। বামেদের উদ্দেশ্য নওশাদের পরামর্শ এখানেই থামেনি। লাল পতাকার সঙ্গে কি তাদের জোট থাকবে, আর এই নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না নওশাদ। 2021-এ নওশাদের দলের সঙ্গে বামেদের জোট হলেও 24-এর লোকসভা ভোটে কিন্তু আলাদা লড়ে আইএসএফ। আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম বামেরা সেটা ফুলফিল করতে পারেনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। উপনির্বাচনে আমরা যে দাবি করে রেখেছিলাম সে দাবির সাথে কিছুটা সহমত হয়েছে, ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। 2026 নির্বাচন আসছে, আমরা যে জায়গায় সিটগুলো প্রার্থী দিতে চাইবো আলোচনা হবে, সেগুলো যদি ছাড়ে অবশ্যই জোট হবে, অন্যথায় ভাবতে হবে আমাদেরকে। বাম শূন্য কংগ্রেসও তো তাই। লোকসভা ভোটে সমঝোতা করে লড়লেও প্রথমে 4টি উপনির্বাচন, তারপর 6 আসনের উপভোটেও কংগ্রেস একা লড়াই করে। প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভঙ্কর সরকার উপনির্বাচনে জোট নিয়ে জেলা নেতৃত্বের উপর ছেড়েছিলেন। দেখা গেল একা লড়েও কংগ্রেস কিন্তু একেবারেই ছাপ ফেলতে পারল না। 6টি আসনের মধ্যে চিতাইয়ে কিন্তু 2021-এর নির্বাচনের নিরিখে কংগ্রেসের ভোট খানিকটা বেড়েছে। আর কংগ্রেস নেতৃত্বের দাবি মেদিনীপুরেও তাদের ভোট বেড়েছে, কিন্তু সেটাও তো 2 থেকে 5% মধ্যে। পশ্চিম মেদিনীপুরের কংগ্রেস জেলা সভাপতি মনে করেন যে বামেদের হাত ছেড়ে একা লড়লেই দলের শক্তি বাড়বে।
কংগ্রেস ভোট বৃদ্ধি নিয়ে উৎসাহিত। যদি আজকে সে মনে করে যে আমি তৃণমূল করবো না, তৃণমূল চলে যেতে জায়গা, তার তো স্বাভাবিক ফিরে আসার জায়গা হচ্ছে কংগ্রেস, কারণ সে তো কংগ্রেস থেকেই গেছে। কিন্তু যখনই সে কংগ্রেসে ফিরে আসবে হবে যে কংগ্রেসের একটা হাত সিপিএম এর কাঁধে, তখন সে ভাবছে আমি তো এই সিপিএমকে দাঁড়ানোর জন্যই তৃণমূল এসেছিলাম। সে আর তৃণমূল থেকে কংগ্রেসে ফিরছে না, সে বিজেপিতে যাচ্ছে। পার্টি লিডারশিপ চোটের থেকে বেরিয়ে আসতে পেরেছে, এটা ভালো জিনিস। যদি এটা আমরা বজায় রাখতে পারি তাহলে পশ্চিমবঙ্গে অবশ্যই কংগ্রেস। তাহলে এবার বলতেই হয় যে হাত শিবির কার হাত ধরবে, কি তাদের হবে রণকৌশল। আসলে দেখুন, রেজাল্ট আউটস্ট্যান্ডিং হয়েছে, তবু দলে গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্নীতির কাঁটা রয়েছে। নিচু তলায় রাস আলগা অনেকেই বলছেন। এক কথায় ভালো রেজাল্টেও কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা অস্বস্তি রয়েছে। আর এই পরিস্থিতিতে নিজেদের ঘরে কোনো লাভের গুড়ি তো তুলতে পারছেন না বিরোধীরা। এবং সেক্ষেত্রে তাহলে 26-এর ভোট কি এক পেশে হয়ে যাবে? যদিও রাজনীতিতে কোনো কিছুই তো স্থায়ী নয়। কে কোন দাবার চাল দেন অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত স্পেশাল 9 এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল।